বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো আগস্ট মাসে বোগেনভেলিয়া গাছের পরিচর্যা। আমাদের বাগানের অত্যন্ত কম যত্নের একটি গাছ হলো বোগেনভেলিয়া, বাগানবিলাস অথবা কাগজ ফুল। আজকের ভিডিওতে বলবো বোগেনভেলিয়া গাছে আগস্ট মাসে আমরা কি খাবার প্রয়োগ করব, কোন কোন টিপস ফলো করব, যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের বোগেনভেলিয়া গাছ বর্ষাকালে ভালো থাকবে। এই সময় গাছে পাতা পচে যাওয়া, কাণ্ড পচে যাওয়া, তাছাড়া এই সময় হাইব্রিড ভ্যারাইটির বোগেনভেলিয়া গাছে একটা সমস্যা খুব বেশি দেখা যায়, যেটা হলো ক্লোরোসিসের সমস্যা। পাতা হালকা সবুজ বর্ণের ধারণ করে, পাতার শিরাগুলো সবুজ হয়ে থাকে, বাদবাকি অংশ হলুদ হয়ে যায়। তো কোন খাবার প্রয়োগ করলে গাছের পাতা সম্পূর্ণরূপে সবুজ থাকবে, গাছে শীত আসার আগেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছের পাতা পচে যাওয়া বা কাণ্ড পচে যাওয়ার সমস্যা কিন্তু একেবারেই থাকবে না। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গাছে এই আগস্ট মাসে যদি এই খাবারটা প্রয়োগ করতে পারো তাহলে তোমাদের গাছে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না, শীতের আগেই প্রচুর পরিমাণে ফুল আসবে। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আগস্ট মাসে কি খাবার প্রয়োগ করতে হবে সেটা তো অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে বলবো কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস। এই টিপসগুলো ফলো করলে তবেই কিন্তু বোগেনভেলিয়া গাছ ভালো থাকবে। টিপস নাম্বার 1, এখন বর্ষাকাল আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি চলছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর বৃষ্টির মাত্রা একটু বেশি, তাই বোগেনভেলিয়া গাছে কিন্তু অনেক ধরনের সমস্যা হবে। তবে বোগেনভেলিয়া গাছ কিন্তু কখনোই শেডের মধ্যে রাখা যাবে না। বোগেনভেলিয়া গাছ সব সময় ওপেন জায়গায় রাখতে হবে, যেখানে সরাসরি বৃষ্টির জলও পাবে, আবার সরাসরি সূর্যের আলোও পাবে। কারণ সব সময় তো বৃষ্টি হবে না, সূর্যের আলো তো অবশ্যই আসবে। তাই গাছ যখন সূর্যের আলো পাবে আবার নতুন করে গাছে কিন্তু গ্রোথ স্টার্ট হবে। প্রত্যেকটা গাছের যেমন রোদ্দুর প্রয়োজন, ঠিক তেমন কিন্তু বৃষ্টির জলেরও প্রয়োজন। তবে আমাদেরকে টবের ড্রেনেজ ব্যবস্থা সঠিক রাখতে হবে। বৃষ্টির জল পড়ার সাথে সাথেই যেন টবে ড্রেনেজ হোল দিয়ে বৃষ্টির জল বেরিয়ে যায়, এইরকম ব্যবস্থাপনা থাকলে তাহলে কিন্তু গাছের কোনো রকম কোনো সমস্যা হবে না। টিপস নাম্বার 2, পিঞ্চিং। বন্ধুরা, এই সময় আমাদের বোগেনভেলিয়া গাছে কিন্তু পিঞ্চিং করতে হবে। জুলাই মাসে আমি তোমাদের দেখিয়েছিলাম হার্ড প্রুনিং করার কথা। যদি তোমরা হার্ড প্রুনিং করে থাকো তাহলে তোমাদের গাছে কিন্তু এরকম ছোট ছোট শাখা আসবে এবং এই শাখায় কিন্তু নতুন নতুন কুঁড়িও দেখা যাবে। তো দেখছো আমার এই যে গাছটা দেখছো, সাইড থেকে কিন্তু নতুন যে পাতা, কালারিং পাতা আসতে শুরু করেছে। তো এর মধ্যে কিন্তু নতুন নতুন ফুল আসবে। তো আমরা কি করছি, ওপর থেকে দেখো আমার এই গাছটার মধ্যে আমি পিঞ্চিং করছি। আমি কিন্তু এখন হার্ড প্রুনিং করছি না। পিঞ্চিং না করলে কিন্তু ডালগুলো খুব বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, কোনো রকম কোনো শেপ থাকবে না। তাই গাছে যদি ফুল এসেও যায় আমি কিন্তু ওপরের মাথার দিকটা পিঞ্চিং করছি। তো এইভাবে পিঞ্চিং করার ফলে গাছে কিন্তু একটা সুন্দর শেপ তৈরি হবে। তো তোমরা এই সময় কিন্তু তোমাদের গাছে সুন্দর শেপ দিয়ে দাও। এটাই কিন্তু সুন্দর শেপ দেওয়ার আদর্শ সময়। এরপরে কিন্তু আর সময় পাবে না, শীত এসে গেলে গাছে প্রচুর পরিমাণে ফুল এসে যাবে। বর্ষাকাল হলো গাছের গ্রোথের আদর্শ সময়। বন্ধুরা, যদি তোমাদের বাগানের বোগেনভেলিয়া গাছে এখনো পর্যন্ত তোমরা হার্ড প্রুনিং করে না থাকো তাহলে তোমরা হালকা কাটাই ছাটাই এই মুহূর্তে কিন্তু করতে পারো, কিন্তু হালকা কাটাই ছাটাই করার পর অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ লাগাবে, তা না হলে কিন্তু গাছের ডাল পচে যাবে। অতিরিক্ত বৃষ্টির ফলে গাছের ডাল পচে যাবে এবং ধীরে ধীরে গাছটা ডাইব্যাক হয়ে শুকিয়ে যাবে, বিশেষ করে যে সমস্ত হাইব্রিড ভ্যারাইটির বোগেনভেলিয়া রয়েছে। বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 3। হার্ড প্রুনিং করার পর আমরা আমাদের বাগানের বোগেনভেলিয়া গাছের ডালগুলো ফেলে না দিয়ে নতুন করে চারা গাছ তৈরি করে নিতে পারি। বোগেনভেলিয়া গাছের চারা গাছ তৈরি করার বর্ষাকাল হলো একদম আদর্শ সময়। তোমরা আইসিইউ পদ্ধতিতে বোগেনভেলিয়া গাছের চারা গাছ তৈরি করতে পারো। তবে আমি একদম সহজ পদ্ধতিতে বোগেনভেলিয়া গাছের চারা গাছ তৈরি করি, খুব সহজেই হয়ে যায় চারা গাছ। তো আমি কিভাবে আমার বাগানের বোগেনভেলিয়া গাছের চারা গাছ তৈরি করি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। মিডিয়া হিসাবে আমি এখানে নিয়েছি কোকোপিট, তোমরা এখানে বালিও নিতে পারো, তবে কোকোপিটে খুব ভালো চারা গাছ তৈরি হয়। দেখো আমি এখানে কিন্তু কয়েকটা ট্রান্সপারেন্ট যে বোতল হয় এই বোতলের কাটা নিয়ে নিয়েছি। তো দেখো নিচের দিকে কয়েকটা হোল করে দিয়েছি। হোল কিন্তু অবশ্যই করতে হবে, জল যেন জমে না যায় এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো আমি এখানে দেখো কয়েকটা বোতল নিয়ে নিয়েছি এবং এর নিচে হোল করে নিয়েছি এবং কোকোপিট ভরে দিয়েছি। কোকোপিট কিন্তু খুব গুঁড়ো করা ভালো কোকোপিট। তো আমি আগে কিন্তু জল দিয়ে দিলাম, দিয়ে কোকোপিটগুলোকে ভিজিয়ে নিলাম। পরে জল দিলে হবে না, আগে জল দিয়ে কিন্তু মিডিয়াটাকে ভিজিয়ে নিতে হবে। এবং আমি দেখো প্রত্যেকটা ঠিক মিডিল বরাবর কয়েকটা হোল করে নিচ্ছি।
প্রত্যেকটা কন্টেনারের মধ্যে বোতলের মধ্যে আমি কিন্তু একটা করে হোল করছি, একটা করে ডাল আমি প্রতিস্থাপন করব, দুটো ডাল এখানে আমি প্রতিস্থাপন করব না। তো দেখো এবার আমি কি করছি, যে ডালগুলো আমি কিন্তু দেখো সমানভাবে পেন্সিলের সাইজে কেটে নিয়েছি এবং নিচে একটু আড়াআড়ি ভাবে কেটে নিয়েছি। যে অংশটা নিচের দিকে থাকবে সেই দিকটা কিন্তু আড়াআড়ি ভাবে কেটে নিয়েছি। তোমরা কিন্তু লক্ষ্য করবে কখনোই উল্টো বসিয়ে দেবে না, ডালের উপরের দিকটা যেটা মাথার দিকটা সেটা সবসময় উপরে থাকবে, কখনোই যেন এইটা ভুল করো না। তো এবার লাগবে রুট হরমোন। বন্ধুরা, যদি তোমাদের কাছে রুট হরমোন হিসেবে কাটিং এড থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে চিন্তার কোনো কারণ নেই। অ্যালোভেরা জেল রয়েছে, হলুদ গুঁড়ো রয়েছে, মধু রয়েছে, অথবা দারুচিনি পাউডার, এগুলো কিন্তু রুট হরমোন হিসেবে খুব ভালো কাজ করে। তো দেখো আমি এখানে দুটো ডাল রুট হরমোন দিয়ে বসাবো এবং দুটো ডাল আমি অ্যালোভেরা দিয়ে বসাবো। তো অ্যালোভেরার মধ্যে দিয়ে আমি কিন্তু 2 মিনিট মতো যদি রেখে দিতে পারো তাহলে খুব ভালো হয়। দেখো আমি 2 মিনিট পর এখানে হোলের মধ্যে দেখো দিয়ে দিলাম। নোড এরিয়া যেন সবসময় ভিতরে চলে যায়। নোড এরিয়া অর্থাৎ যেখান থেকে পাতা এসছে বা কাঁটা এসছে, কাঁটা বা পাতা কেটে দিয়ে সেই যে নোড এরিয়াটা আমি কিন্তু নিচের দিকে দিয়ে দিলাম। দেখো এবার আমি দুটো ডাল আমি অ্যালোভেরা দিয়ে বসালাম এবং দুটো ডাল আমি রুট হরমোন দিয়ে বসাচ্ছি, কাটিং এড পাউডার দিয়ে বসাচ্ছি। তোমাদের কাছে যে রুট হরমোন রয়েছে সেই রুট হরমোন এখানে ব্যবহার করতে পারো। তো দেখো রুট হরমোন ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবং আমি কোকোপিটের মধ্যে কিন্তু এটা প্রতিস্থাপন করে দিলাম। খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে, কোকোপিট যেন আলগানা হয়ে থাকে, ডালটা যেন কখনোই নড়ে না যায়। প্রতিস্থাপন করার পর কখনোই যেন নড়ে না যায় এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি বৃষ্টির জল যেন না পায় আর সরাসরি রোদ্দুর যেন না পায়। হালকা বৃষ্টির ছাট পাবে ঠিক আছে, কিন্তু সরাসরি রোদ্দুর পেলে খুব সহজেই ডালটা কিন্তু শুকিয়ে যাবে, যে কারণ ডালের মধ্যে কোনো পাতা নেই এবং রোদ্দুর পেলে ডালটা শুকিয়ে যাবে, ডালে কিন্তু নতুন কচি পাতা আসবে না। তাই একেবারে সেমি শেডের মধ্যে রাখতে হবে, কিন্তু বৃষ্টির ছাট পেলে অসুবিধা নেই। বৃষ্টির জল মাঝে মাঝে কিন্তু এই মিডিয়ার মধ্যে দিতে হবে, তবেই কিন্তু গাছে ভালো তাড়াতাড়ি রুট চলে আসবে। কখনোই লক্ষ্য করবে যেন মিডিয়া না শুকিয়ে যায়। দেখো এরপর যে কাজটা করতে হবে সেটা, এখন যেহেতু বর্ষাকাল ফাঙ্গাস প্রবলেম খুব বেশি হয়, তাই উপরের দিকে মাথার অংশটা কাটা অংশে আমি কিন্তু হলুদ গুঁড়ো লাগিয়ে দিলাম। তো হলুদ গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে ফাঙ্গিসাইড লাগাতে পারো, যেটা খুশি, হলুদ গুঁড়ো ফাঙ্গিসাইড যেটা খুশি তোমরা লাগিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তো লাগিয়ে দেওয়ার পর এই যে আমি কন্টেনারগুলো এগুলোকে আমি একদম সেমিসেটের মধ্যে রেখে দেবো, কিন্তু একেবারে অন্ধকার জায়গায় রাখলে হবে না। অন্ধকার জায়গায় রাখলে কিন্তু কখনোই নতুন চারাগাছ তৈরি হবে না। যদি আইসিইউ পদ্ধতি করতে চাও তাহলে এর উপর থেকে আরেকটা কন্টেনার দিয়ে দেবে এবং দুটো কন্টেনারের মুখ বন্ধ করে দেবে, দিয়ে রেখে দেবে, তাহলে দেখবে খুব সহজেই 1 মাসের মধ্যে নতুন চারাগাছ তৈরি হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু এগুলোর প্রতিস্থাপন করা হয়ে গেল এবং এইভাবে তোমরা তোমাদের বাগানের বোগেনভেলিয়া গাছে কাটিং করো, নতুন চারাগাছ তৈরি করো। যদি কোনো বাগানে কোথাও চারাগাছ ডাল পাও তাহলে এইভাবে কিন্তু করে নিতে পারো। টিপস নাম্বার 4 হলো, এখন বর্ষাকালে কিন্তু প্রত্যেকটা টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মাবে। আগাছাগুলোকে আমাদেরকে তুলে ফেলতে হবে। আগাছা যদি থাকে গাছে, কিন্তু আমরা যে খাবার প্রয়োগ করব সেই খাবার গাছ এই আগাছাগুলো কিন্তু ভাগ বসাবে, তাই আগাছা অবশ্যই তুলে ফেলতে হবে। তাছাড়া এই সময় টবের মাটিতে প্রচুর পরিমাণে পচা পাতা বা পচা ফুল যেগুলো ব্র্যাকেট ছিল সেগুলো কিন্তু পড়ে আর মাটিটা নোংরা হয়ে থাকবে। তো এই কাজটা আমাদের করতে হবে, আগাছার সাথে সাথে পচা পাতা বা ফুল এগুলোকে আমাদেরকে তুলে ফেলতে হবে। এগুলো থাকলে কিন্তু গাছের কাণ্ড পচে যায়। তো এই কারণেই কিন্তু আমাদের টবের মাটিতে যদি আগাছা থাকে বা পচা পাতা থাকে আমাদের কাণ্ড পচে যায়। তো আমরা বুঝতে পারি না বোগেনভেলিয়া গাছের কাণ্ড কেন পচে যায়। তো এই কাজটা করার পর এবার আসি বন্ধুরা ফার্টিলাইজার প্রয়োগ করার কথায়। ফার্টিলাইজার প্রয়োগ করার আগে টবের মাটিটা হালকা করে খুশে নিতে হবে। এই সময় টবের মাটিটা কিন্তু হালকা ভিজে রয়েছে, খুব বেশি শুকনো নয়, আবার খুব বেশি কাদা কাদাও নয়। খুব বেশি কাদা কাদা থাকলে তাহলে কিন্তু আগে তোমরা টবের মাটিটাকে ভালোভাবে খুশে দাও, রোদ্দুর উঠলে রোদ্দুরের মধ্যে রেখে দাও। আগে টবের মাটি শুকনো হবে মোটামুটি হালকা, তারপর গাছে খাবার প্রয়োগ করবে। আমার টবের মাটি মোটামুটি হালকা শুকনো রয়েছে, খুব বেশি কাদা কাদা নয়। দেখো আমি হাত দিচ্ছি, আমার হাতে কিন্তু কোনো কাদা লাগছে না, তার কারণ আমার টবের মাটিতে কম্পোস্টের ভাগ সবসময় বেশি থাকে, যে কারণে কখনোই কিন্তু কাদা চিটচিটে হয়ে যায় না। তো আমি তোমাদেরকে যেভাবে প্রতিস্থাপন করার কথা বলি সেভাবে প্রতিস্থাপন করলে কিন্তু তোমাদের টবের মাটিও কখনো কাদা কাদা হয়ে থাকবে না, আর জল খুব ভালোভাবে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে, গাছের কখনোই কোনো ক্ষতি হবে না। তো এবার আমি দেখো কি খাবার এখানে প্রয়োগ করব। এই সময় আগস্ট মাসে যে খাবার প্রয়োগ করতে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এই খাবার আগস্ট মাসে প্রয়োগ করো, দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখতে পাবে। জুলাই মাসে যে খাবার প্রয়োগ করার কথা বলেছিলাম সেই খাবার প্রয়োগ করার পর যখনই 1 মাস হয়ে যাবে বা 20 থেকে 25 দিন পর তোমরা কিন্তু এই খাবারটা প্রয়োগ করবে, গাছে কখনোই কোনো সমস্যা হবে না। তো কি কি খাবার আমি নিয়েছি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে চামচটা নিয়েছি বন্ধুরা, এই চামচটা দেখো, এই চামচের মাপ করে আমি এই খাবারগুলো নিয়েছি। শুধুমাত্র আমি যেখানে কম্পোস্টটা নিয়েছি সেটা আমি এখানে 4 থেকে 5 মুঠো পরিমাণ কম্পোস্ট রেখেছি। তারপর নিয়েছি 1 চামচ পরিমাণ নিমখোল, এটা যেটা দেখাচ্ছি কালো রঙের এটা হলো সিউইড গ্র্যানুলস। আমি বায়োভিটা এক্স সিউইড ব্যবহার করি, সেই কারণে এখানে বায়োভিটা এক্স সিউইড গ্র্যানুলস রেখেছি।
এই সময় গাছে প্রচুর পরিমাণে ক্লোরোসিসের সমস্যা হয়। তো এই সময় যদি তোমরা বায়োভিটা এক্স সিউইড ব্যবহার করতে পারো, ক্লোরোসিসের সমস্যা একেবারেই থাকবে না। এটা যেটা দেখাচ্ছি সাদা রঙের পাউডার বন্ধুরা, এটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি। আগের মাসেও আমি দিয়েছিলাম বন্ধুরা। ট্রাইকোডার্মা ভিরিডি প্রয়োগ করলে কিন্তু তোমরা এখানে কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারবে না। তো 1 মাস পরে অন্য কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারবে, কিন্তু 1 মাস তোমরা এই ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করলে অন্য কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে যেও না। এরপর যেটা কালো রঙের দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো ফসফরাস সমৃদ্ধ খাবার ডিএপি, তবে এটা বায়ো ডিএপি। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু বাই করতে পারো। তো এটা যেটা দেখাচ্ছি, এটা 1 চামচ পরিমাণ বায়ো ডিএপি নিয়েছি। ডিএপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস। বন্ধুরা এই সময় ফসফরাসের মাত্রা বাড়াতে হবে, কারণ গাছের এই সময় বৃদ্ধির সময়, আর বোগানভেলিয়া গাছ ফসফরাস সমৃদ্ধ খাবার সব সময় ভালোবাসে। তাই ডিএপি তোমরা এখানে, যদি তোমাদের কাছে বায়ো ডিএপি না থাকে, তোমরা রাসায়নিক ডিএপিও এখানে 1 চামচ ইউজ করতে পারো। 1 চামচ যদি বড় টব হয় তাহলে 1 চামচ, যদি ছোট টব হয় সেক্ষেত্রে তোমরা টবের সাইজ অনুযায়ী গুনে গুনে দানা দেবে, কিন্তু এটা যেহেতু বায়ো ডিএপি সেই কারণে আমি 1 চামচ দিয়েছি। এরপর যেটা দেখাচ্ছি বন্ধুরা, এটা হলো পটাশ সমৃদ্ধ খাবার। পটাশ সমৃদ্ধ খাবারের মধ্যে আমি যেটা সব সময় প্রয়োগ করি আমার বোগানভেলিয়া গাছে, সেটা হলো কলার খোসার গুঁড়ো। আমি এখানে 3 চামচ কলার খোসার গুঁড়ো নিয়েছি, আমার আগে থেকে স্টোর করা থাকে সেই কারণেই আমি ব্যবহার করছি। যদি তোমাদের কাছে কলার খোসার গুঁড়ো না থাকে, যেহেতু বর্ষাকাল সবার কাছে নাও থাকতে পারে, তোমরা এখানে বায়ো পটাশ 1 চামচ ইউজ করতে পারো। তাছাড়া তোমরা এখানে কিন্তু কলার খোসা শুকনো করে নিয়ে কুচি কুচি করেও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু শুকনো করে দিতে হবে, কাঁচা খোসা কিন্তু একেবারেই দেওয়া যাবে না। আর এখানে আমি কিন্তু 3-4 মুঠো ভার্মি কম্পোস্ট নিয়েছি। তো এটা আমি সম্পূর্ণ খাবারটা কিন্তু গাছে প্রয়োগ করব না, কতটা পরিমাণ প্রয়োগ করব সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই খাবারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। খাবার সবসময় মিশিয়ে নিয়ে তবে কিন্তু প্রয়োগ করতে হয়, তবে কিন্তু গাছ চারিদিক থেকে খাবারটা গ্রহণ করতে পারে। তো দেখো সম্পূর্ণ খাবারটা আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি টবের কিনারা বরাবর খাবারটা প্রয়োগ করব। তো এখানে আমি 4 মুঠো পরিমাণ খাবার প্রয়োগ করব। এই যে সম্পূর্ণ খাবারটা মিশিয়ে নিয়েছি, এখান থেকে আমি 4 মুঠো খাবার প্রয়োগ করব। তো কারণ এখানে 8 ইঞ্চি টব, এটা যদি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব হতো তাহলে সম্পূর্ণ খাবারটা প্রয়োগ করতে হবে, কিন্তু যেহেতু ছোট টব সে কারণে আমি এখানে 4 মুঠো খাবার প্রয়োগ করছি। আর যদি বড় টব হয় সম্পূর্ণ খাবারটা তোমরা প্রয়োগ করবে। তাছাড়া দেখো কতটা পরিমাণ খাবার এখানে রয়ে গেছে, 4 মুঠো প্রয়োগ করার পর এইটুকু খাবার রয়ে গেছে। তো এটা আমি অন্য কোনো টবে, একটা 6 ইঞ্চি টবে এটা আমি প্রয়োগ করব। বর্ষাকালে অতিরিক্ত খাবার প্রয়োগ করার প্রয়োজনে, কিন্তু খাবার অবশ্যই প্রয়োগ করতে হবে। এই সময় আমি যে কটা খাবার তোমাদের দেখালাম, এই কটা খাবার আগস্ট মাসে যদি তোমরা প্রয়োগ করতে পারো। যেহেতু কলার খোসার গুঁড়ো নিয়েছি আমি, সব সময় জৈব খাবার প্রয়োগ করলে একটু অপেক্ষা করতে হয় ফুল আসার জন্য। তো আগস্ট মাসে এই খাবারটা প্রয়োগ করেছি, আবার সেপ্টেম্বর মাসে কি খাবার প্রয়োগ করব সেটাও আমি সেপ্টেম্বর মাসে তোমাদের দেখিয়ে দেবো। এই খাবারটা বোগানভেলিয়া গাছে আগস্ট মাসে প্রয়োগ করলে সেপ্টেম্বর মাসের শেষে কিন্তু তোমাদের গাছে অটোমেটিক কুঁড়ি চলে আসবে। বন্ধুরা এবার আসি শেষ পয়েন্ট হলো, আমাদের গাছে এই সময় কিন্তু বর্ষাকাল, গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস প্রবলেম হবে। তাছাড়া আমরা যে ডালগুলো কাটাই ছাটাই করেছিলাম সেই ডালগুলোর আগা কিন্তু অনেক সময় শুকিয়ে যেতে থাকে। তো এই বিষয়টা তোমরা কিন্তু একটু লক্ষ্য রাখবে। যদি প্রচুর পরিমাণে ডালে ডাইব্যাক হয়ে যায়, সেই ডাইব্যাক ডালগুলো কেটে ফেলে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দাও। কিন্তু যদি অল্প সামান্য ডাইব্যাক হয় তাহলে অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, গাছে ফাঙ্গিসাইড স্প্রে করো। প্রত্যেক মাসে 2 বার করে ফাঙ্গিসাইড স্প্রে করো, কোনো চিন্তা নেই। আমি যে ফাঙ্গিসাইডটা ইউজ করি সেটা হলো অ্যামিস্টার টপ, এটা আমি আগেও তোমাদের দেখিয়েছিলাম। যদি পাতা পচার সমস্যা খুব বেশি বেড়ে যায় তাহলে তোমরা অ্যামিস্টার টপ প্রয়োগ করবে, আর যদি পাতা পচার সমস্যা কম থাকে তাহলে তোমরা কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করবে, যেমন ব্লু কপার রয়েছে, টাটা ব্লাইটক্স রয়েছে, বিভিন্ন ধরনের রয়েছে। তো তোমাদের হাতের কাছে যেটা থাকবে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড সেটাই তোমরা ইউজ করবে। যদি তাও না থাকে তাহলে স্যাপ ফাঙ্গিসাইড ইউজ করবে, অথবা রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড M45, যে কোনো কিছু তোমরা গাছের পাতায় স্প্রে করবে। অবশ্যই স্প্রে করতে হবে, তবে কিন্তু বোগানভেলিয়া গাছ বর্ষাকালে ভালো থাকবে। তো আমি অ্যামিস্টার টপ এখানে 1 লিটার জলে 1 ml অর্থাৎ 20 ফোঁটা নিয়ে ভালোভাবে 1 লিটার জলে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করছি। এটা কিন্তু আমি সকালবেলা স্প্রে করছি, কখনোই রোদ্দুরে স্প্রে করা যাবে না। বন্ধুরা একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, খাবার প্রয়োগ করার পর আমি কিন্তু গাছে টবের মাটিতে জল প্রয়োগ করিনি, তার কারণ টবের মাটি ভেজা ছিল, সেই কারণে জল প্রয়োগ করিনি। কিন্তু এই যে ফাঙ্গিসাইডটা স্প্রে করছি, এই ফাঙ্গিসাইড গোলা জল কিন্তু অনেকটাই টবের মাটিতে যাচ্ছে, যে কারণে টবের মাটিটা কিন্তু ভিজে গেল, খাবারটা যেটা প্রয়োগ করলাম সেটা কিন্তু ভিজে গেল। যদি তোমাদের টবের মাটি শুকনো থাকে তাহলে তোমরা কিন্তু এখানে সামান্য পরিমাণ জল অবশ্যই প্রয়োগ করতে পারো। বন্ধুরা বর্ষাকালে পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয়, কিন্তু বোগানভেলিয়া গাছে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না। কিন্তু তোমরা চাইলে এখানে কাকা কীটনাশক গাছের পাতায় 15 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 2 ml গুলে স্প্রে করতেই পারো। তবে আমি স্প্রে করি না খুব একটা কীটনাশক, কারণ বোগানভেলিয়া গাছে খুব একটা পোকামাকড়ের আক্রমণ হয় না।
বন্ধুরা, যদি তোমাদের সিউইড গ্র্যানুলস না থাকে সেক্ষেত্রে তোমরা বায়োভিটা এক্স অথবা যে কোনো সিউইড লিকুইড গাছের পাতায় স্প্রে করবে 15 দিন অন্তর অন্তর, তাহলেও কিন্তু একই রেজাল্ট দেখতে পাবে। বন্ধুরা, এই ছিল আমার আগস্ট মাসে বোগানভেলিয়া গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।